বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় ত্রুটি নিয়ে যদি আমাকে আলোচনা করতে বলা হয়, তাহলে আমি বলবো যে বর্তমান শিক্ষা অবস্থার সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে এটা সরব সর্বস্ব প্রবণতা, এবং এটা আসলে কর্মবিমুখ, বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয়। আপনি দেখবেন যে উন্নত বিশ্বে এতগুলো বিশ্ববিদ্যালয় নেই, এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, এত মানুষ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে না, এত মানুষ পিএইচডি অর্জন করে না। এবং এটার কারণ কি? কারণটা হচ্ছে এই যে কর্মমুখী অবস্থান নিশ্চিত করার জন্য যেটুকু শিক্ষা অর্জন করলেই না, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকটা সবাই অর্জন করে, পাশাপাশি কর্ম নিশ্চিত করার জন্য যে টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন যেটা আছে, তারা সেই বিষয়টা অর্জন করে, সেই জ্ঞান অর্জন করে। তো আমরা আমাদের এখানে দেখি যে সনদ অর্জনের শিক্ষা পদ্ধতি একটা ফাঁকি তৈরি করেছে শিক্ষা ব্যবস্থা, এবং গোড়াতেই গলত হয়ে গেছে। শিক্ষার্থীদের জন্য প্রথমে পাঠক্রমকে সংকুচিত করা হয়। আপনি দেখবেন যে সিলেকশনের মাধ্যমে, অর্থাৎ সে কি বিষয় পড়বে, সে কি বিষয় পড়বে তার মাধ্যমে। তারপর তাকে সংক্ষিপ্ত করা হয় সিলেবাসের মাধ্যমে। এরপর সেই সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয় পরীক্ষা দেওয়ার আগে সাজেশনের মাধ্যমে। তাহলে এই সিলেকশন, সিলেবাস, সাজেশন, এই 3 এর বৃত্ত জীবনকে এতটাই নিম্নমুখী করে ফেলেছে যে সে জ্ঞান অর্জনকে আনন্দময় অভিজ্ঞতা হিসেবে না নিয়ে সে তার চাকরির একটা উপলক্ষ হিসেবে মনে করে। এবং চাকরির উপলক্ষ হিসেবে মনে করার কারণে যেটা দেখা যায় যে শিক্ষা জীবনের প্রথম তার লক্ষ্য হলো ভালো ফল করা, দ্বিতীয় লক্ষ্য হলো চাকরি অর্জন করা, তৃতীয় লক্ষ্য হলো খাওয়া দাওয়া অর্থ উপার্জন করে মানে জীবের মতো বছর বছর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধিতে অবদান রাখা। এখন খাওয়া দাওয়া অর্থ উপার্জন করো, নিষ্প্রাণ বিদায় বৃত্তশীল হও, এসব দিয়ে আসলে কি হবে? এসব দিয়ে কি জীবনের সুকুমার বৃত্তিগুলো থাকবে, শিল্প চর্চা থাকবে, জ্ঞান অর্জন থাকবে না। প্রচলিত শিক্ষা ব্যবস্থার এর বাইরে কোনো মহৎ উদ্দেশ্য নেই। যদি সে কর্মমুখী শিক্ষা সম্পূর্ণ অর্জন করতো, তাহলে সে কর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করে সাথে সাথেই সে জ্ঞান অর্জন করার পরপরই সে হচ্ছে কর্মমুখী শিক্ষায় চলে যেত। কিন্তু আমরা এখন দেখি কি, মানে কর্মক্ষেত্রে চলে যেত। এখন আমরা দেখি যে সে হচ্ছে পড়াশোনা করার জন্য পড়াশোনা করে, তারপর চাকরির জন্য একটা পড়া করে, তারপর সে হচ্ছে চাকরিতে জয়েন করে। এবং শিক্ষা মানুষকে যে এই যে জ্ঞানটা দেয়, এই জ্ঞানটা দিয়ে ব্যক্তি এবং রাষ্ট্রের তেমন কোনো কিন্তু আমরা উপকার দেখি না। এখন আরেকটা বিষয় বলতে চাই যে শিক্ষা যে মানুষকে জ্ঞানটা দিবে তার ব্যবস্থাটা আসলে করে দিবে। এখন এটা বলতে হয় যে শিক্ষার মানুষকে যে জ্ঞান দিবে তার এই জ্ঞানটা, একটা সুন্দর জ্ঞান দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আনতে হবে, পরিবর্তনের মাধ্যমে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পকলা এবং কারিগরি বিষয় পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে, এবং রাষ্ট্রের এক্ষেত্রে দায়িত্ব, রাষ্ট্রের 3টি মৌলিক চাহিদা পূরণ করার দায়িত্ব, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা এবং বাসস্থান, 4টি। আর এই যে শিক্ষার মাধ্যমে অজ্ঞানতা, অন্ধকার এবং গোয়ার্তনীকে যে উস্কে দেওয়া হয় যে ধরনের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বা অল্প শিক্ষার মাধ্যমে, সেই ধরনের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার আনতে হবে। যেমন দেখা যায় যে একটি মাদ্রাসা ব্যবস্থা থেকে পড়ুয়া স্টুডেন্ট বা ছাত্র, তিনি যখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসেন, তখন তিনি কিন্তু জীবন সম্পর্কে নতুন ধরনের জ্ঞান অর্জন করেন। আবার তিনি যখন হচ্ছে তার এই জ্ঞান অর্জনকে তার উন্নতিবাদী যে শিক্ষা ব্যবস্থা সেটার সাথে তুলনা করতে চান, তখন কিন্তু একটি বিশেষ পার্থক্য দেখেন। এবং তিনি যদি সেটা অর্জন করে যদি তিনি যে স্থান থেকে এসেছেন সেই স্থানকে আলোকিত না করতে পারেন, তাহলে কিন্তু তার শিক্ষা কোনো কাজে লাগবে না। আমরা তখনই ভাববে কি জাতি এগিয়ে যাবে যখন এই অন্ধকার এবং অজ্ঞানতাকে দূর করার জন্য একে অন্যের সহযোগিতা এগিয়ে আসবে। গোয়ার্তনীকে যদি আমরা আশ্রয় হিসেবে ধরে নিই, তাহলে গোয়ার্তনী ব্যক্তিকে ছাড়িয়ে তার পরিপার্শ্ব যে পরিবেশ তাকে কিন্তু ধ্বংসের দিকে ফেলে দেয়, ক্ষতি করে দীর্ঘমেয়াদী, এবং গোয়ার ব্যক্তিকে শিকার হন সাধারণ মানুষ। এবং সুশিক্ষা গোয়ার্তনীকে গুঁড়িয়ে দিয়ে একটা সুসংহত রূপে এনে দেয় একজন মানুষের, যেখানে ব্যক্তির স্বল্পমেয়াদী ক্ষতি তো দূরের কথা, দীর্ঘমেয়াদী সমাজ ব্যবস্থা একটা ভালো প্রভাব তৈরি হয়।
আমরা জানি যে অজ্ঞানতা শুধু ব্যক্তির ক্ষতি করে না, যেমনটা বলছিলাম, সমাজেরও ক্ষতি করে। এখন প্রশ্ন আসবে যে আমরা যে তথাকথিত শিক্ষা ব্যবস্থায় যে ডিগ্রি বা পিএইচডি ডিগ্রিধারী ডক্টর, সামনে ড যুক্ত বা সামনে ডি যুক্তদের দেখি, তাহলে কি তাদের আমরা প্রকৃত শিক্ষক বা শিক্ষিত বলতে পারবো? দেখুন, আপনি কি প্রকৃত শিক্ষিত না অশিক্ষিত, আপনার আচার আচরণ, জ্ঞানকে আপনার নিজের মাঝে আত্মস্থ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আপনি কিভাবে রেসপন্স করেন, সেটা হচ্ছে প্রমাণ করবে যে আপনি আসলে প্রকৃত শিক্ষিত বা শিক্ষিত কিনা। প্রকৃত শিক্ষার সঙ্গে পুঁথিগত বিদ্যা এবং পরীক্ষার ভালো ফলাফলের কিন্তু সম্পর্ক নেই, এটা আমাদের মনে রাখতে হবে। মুখ্য হচ্ছে ব্যক্তি মনে আপনি আলো প্রজ্বলন করতে পেরেছেন কিনা, বা সুখীটা উস্কে দিতে পেরেছেন কিনা, বা জন্ম দিয়েছেন কিনা। যে শিক্ষা মানুষের মনকে কোমল করতে পারে না, তা শিক্ষা নয়, তা অশিক্ষা, এটা আমি নিশ্চিত বলতে চাই। শুধুমাত্র চাকরি লাভ বা ধন উপার্জনের জন্য শিক্ষার কিন্তু প্রয়োজন নেই, এটা কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য না, যেমন আলাই বলেছিলাম। মনুষ্যবোধহীন, সুকুমার চর্চাবিহীন, পালে পালে পিএইচডি এখন প্রসব করছে, এবং এটা কিন্তু শিক্ষার উদ্দেশ্য আমাদের নাই। আসল জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পালে পালে পিএইচডি ডিগ্রি উৎপাদন করছে, আসল উদ্দেশ্য যে সুবোধ সম্পন্ন মনুষ্যত্বের বিকাশ, সেটা কিন্তু এখন তার হচ্ছে না। সুবোধ সম্পন্ন পিএইচডি ধারী আপনি এখন যাদের দেখবেন, তাদের অধিকাংশই কিন্তু আপনি দেখবেন যে গোয়া, যে যুক্তিবঙ্গের সঙ্গে, যে যুক্তিবোধের সঙ্গে তাদের দূরতম টাইপের কোনো সম্পর্ক নেই। তারা নিজের বক্তব্যকে গুরুত্ব দিবে, শ্রোতাকে প্রতিপক্ষ মনে করবে, এবং শ্রোতা যদি তার সাথে একমত হয়, তাকে হেনস্থা করতে কুণ্ঠিত হবে না। তুচ্ছ কারণে তারা মানুষের উপর রুষ্ট হয়ে পড়ে, তাদের পদ ব্যক্তিত্ব আক্রান্ত হয়, সমাজে তাদেরকে আক্রান্ত হয়। তাদের আক্রমণ এবং মানসিক নিপীড়ন এতটাই প্রচন্ড আকার ধারণ করে যে তাদের আক্রমণে আক্রান্ত হয়ে আমরা দেখি যে এই পিএইচডিধারী শিক্ষকদের কারণে অনেক ক্ষেত্রে ছাত্র ছাত্রীরা আত্মহননের পথ বেছে নেন। আত্মহননের পর আক্রান্ত ব্যক্তিদের কিন্তু শেষ রক্ষা হয় না। তারা কেন আত্মহনন করলো, এবং আত্মহত্যা যে মহাপাপ, এবং আত্মহত্যা করে তারা ভীরু কাপুরুষতার পরিচয় দিল, সেগুলো হচ্ছে কবর পর্যন্ত তাদের বা শ্মশান পর্যন্ত তাদের বিষয়ে সমালোচনা হয়। এখন প্রশ্ন হতে পারে এর কারণ কি? এর কারণ একটি, সেটি হচ্ছে গোয়ার্তুমি। এই গোয়ার্তুমি বিত্তশীলদের মতো, বিত্তবানরা যেমন মনে করে সম্পদের জোরে আমি সমস্ত সমাজ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করব, সাধারণ মানুষকে দাসের মতো ভাববো, তেমনি এই সনদধারী পিএইচডি ডিগ্রিধারীরা আর 10 জন মানুষের সম্মান দিয়ে কথা বলতে জানে না। আর তারা মনে করে তার বুদ্ধিতে, তার পরামর্শ সমাজ পরিচালিত হবে, এবং এটা তাদের যে প্রকৃত শিক্ষা অর্জন হয়নি, এটা কিন্তু তারা বুঝতে পারে না। এই আচরণের মাধ্যমে সেটা কিন্তু প্রমাণ হয়। তাই পরিশেষে আমাকে যদি প্রশ্ন করা হয়, বা আমি সারসংক্ষেপ যদি টানি, সেটা হচ্ছে এই সারাংশ, যে শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানব মনের অজ্ঞান, যে অজ্ঞানতাকে যে আঁকড়ে ধরার প্রবণতা, অন্ধকার এবং গোয়ার্তুমিকে যে লালন করার প্রবণতা, তা দূর করা, তাকে একটা স্বচ্ছ সাদা কাগজে পরিণত করা, যাতে সে সুকুমার বৃত্তির বীজ বপন করতে পারে, অথবা চাষির জমির মতো করা, যাতে করে সে জ্ঞানের বীজ বপন করতে পারে এবং জ্ঞান উৎপাদন করে মানব জাতির মঙ্গলে সে হচ্ছে অবদান রাখতে পারে, নিজের জীবনের লক্ষ্য স্থির করতে পারে, এই যে মানবতার কল্যাণ সাধন করা। নিজে শিক্ষিত হয়েছে দেখে অপরকে ছোট চোখে দেখা, হেয় করা, হীনমন্য ভাবে অপরকে অবমূল্যায়ন করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা থেকে বিরত থাকাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষা যদি আপনার আশেপাশের মানুষের সম্মান না জানাতে শিখে, শিক্ষা যদি আপনার মনে এরকম মনোভাব সৃষ্টি না হয়, অন্যের মতামতকে সম্মান না দেখানোর প্রবৃত্তি তৈরি করে, অন্যকে হেয় করার উগ্র বাসনা আপনার মনে তৈরি করে, তাহলে সেই শিক্ষা নয়, সেই কুশিক্ষা থেকে আমরা সবাই পরিত্রাণ চাই। আজকে অনেক ধন্যবাদ চিন্তা শক্তির সকল দর্শককে আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আপনারা আপনাদের কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন, আপনাদের আগ্রহী বা যে বিষয়ে আপনার আগ্রহ আছে সেই বিষয়ে আমরা ভবিষ্যতে এপিসোড করবো অথবা কথা বলবো, এবং আগামী সপ্তাহে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আঙ্গিকে কথা হতে পারে, দেখা হতে পারে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এই বলে বিদায় নিচ্ছি আমি, শামস আরিফি।